জেএসএস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি মানসী। আজকে আমরা আলোচনা করব ইউজিসি নেটে বাংলা সিলেবাসের অন্তর্গত অ্যারিস্টটলের পোয়েটিক্সের প্রথম অধ্যায় অর্থাৎ অনুকরণের মাধ্যম সম্পর্কে। এখানে কি আলোচনা করতে চলেছি, এই অনুকরণের মাধ্যম এই অধ্যায় থেকে কি কি প্রশ্ন নেটে চলে এসেছে আর কার কোন কোন প্রশ্ন আসতে পারে সেই বিষয়ে আলোচনা করব। আমরা জানি পোয়েটিক্সের 26টি অধ্যায় রয়েছে। আমরা প্রথমটা আলোচনা করব, প্রথম অধ্যায়টি, এবং এই অধ্যায়ের আলোচনার আগে আরও দুটো বিষয় আমাদের জানতে হবে। একটা হলো অনুকরণ। এই শব্দটি তোমরা যারা কাব্যতত্ত্ব পাঠ করবে এবং যারা করে ফেলেছো, এই শব্দটি বারবার পেয়েছো। এই অনুকরণ বলতে প্লেটো অর্থাৎ অ্যারিস্টটলের গুরু তিনি কি বুঝলেন আর অ্যারিস্টটল কি বলতে চাইলেন, এটা আমাদের জানতে হবে। আর একটা বিষয় জানতে হবে, সেটা হলো পোয়েটিক্স। এই পোয়েটিক্সের একটা বিষয় রয়েছে সেটা। তাহলে প্লেটো অনুকরণ বলতে বুঝলেন নকল বা ইমিটেশন, অ্যারিস্টটল অনুকরণ বলতে বুঝলেন সৃজন। আমরা জানি প্লেটো সারা জীবন কবিতা লিখেছেন এবং তিনি আবার কবিদের বিরোধিতা করেছেন, কাব্যের বিরোধিতা করেছেন। তিনি বলছেন যে কাব্য কি, কাব্য হলো অসত্য, ছায়া, মায়া, অনৈতিক, মানে যা বলা যায় সবই বলছেন। আর অ্যারিস্টটল কাব্য সম্পর্কে কি বললেন, যে কাব্য কি, এমনকি আমাদের এই কাব্য তথ্যে একটা অধ্যায় আছে ইতিহাস ও কাব্য, সেখানে বলছেন ইতিহাস কি বলে, ইতিহাস যা ঘটে গেছে তার কথা বলে, কাব্য বলে সার্বজনীন সত্যের কথা। ঠিক আছে, তাহলে গুরু আর শিষ্যের মধ্যে মতের কতটা পার্থক্য। আর এই পোয়েটিক্স হলো, বলছে প্লেটোর, বিশেষজ্ঞরা বলছেন যে প্লেটোর কাব্য বিরোধিতা, অর্থাৎ প্লেটোর বিরোধিতা নয়, প্লেটো কাব্য সম্পর্কে যে বিরোধিতা করেছে সেই বিরোধিতার বিরোধিতা। ঠিক আছে, কাব্য বিরোধিতার বিরোধিতা। আচ্ছা, এইবার আমরা পোয়েটিক্সের যে প্রথম অধ্যায় তাতে প্রবেশ করব, কিন্তু তার আগেও একটা অংশ আছে একদম উপরে অনুকরণের মাধ্যম, তার উপরে কয়েকটি লাইনে, সেখানে কিন্তু অ্যারিস্টটল বেশ কয়েকটি কথা বলেছেন। অর্থাৎ তিনি বলছেন এই গ্রন্থের মধ্যে তিনি কি কি আলোচনা করতে চলেছেন। তিনি বলেন গ্রন্থ, তবুও এখানে আর একটা শব্দ, যে গ্রন্থ, এটাকে গ্রন্থ বলা যেতে পারে না। অ্যারিস্টটলের পোয়েটিক্সকে কিন্তু গ্রন্থ বলা যায় না, গ্রন্থের খসড়া মাত্র বলা যেতে পারে। তবুও তিনি বলছেন যে এখানে কাব্য, কাব্যের প্রত্যেকটি শ্রেণী বিভাগ, সেই শ্রেণী বিভাগের মধ্যে কেমন পার্থক্য রয়েছে, সেই পার্থক্যের প্রকৃতি কেমন, এমনকি একটা কাহিনী কীভাবে গ্রন্থন করলে তা সুষ্ঠু কাব্য হতে পারে, সেই সম্পর্কে তিনি আলোচনা করবেন। এরপর তিনি বললেন যে, এরপরেই তিনি বলছেন যে মহাকাব্য, ট্র্যাজেডি, কমেডি, দ্বিধুরামক কাব্য, বাঁশি বাজানো, কিথারা বাজানো, এগুলো অনুকরণ। আর এই যে অনুকরণগুলি, এই অনুকরণগুলি তিনভাবে মানে আলাদা হয়ে যায় নিজেদের থেকে। কি কি, এই যে এই ক্রমটাও তোমরা মনে রাখবে। একটা বলছেন অনুকরণের মাধ্যমে, অর্থাৎ এই যে দ্বিধুরামক কাব্য, ট্র্যাজেডি, কমেডি, এরা পরস্পরের থেকে আলাদা হয়ে যেতে পারে তিনভাবে। অনুকরণের মাধ্যমে এই ক্রমটা মনে রাখবে। তারপরে বলছেন যে বিষয়বস্তুতে কিংবা বিষয়বস্তুর মাধ্যমে আলাদা হয়ে যেতে পারে, অথবা অনুকরণের রীতিতে। ঠিক আছে, এইবার আরেকটি বিষয় আমাদের জেনে নিতে হবে, সেটি কি, এই যে আমরা প্রথমেই বললাম মহাকাব্য, ট্র্যাজেডি, কমেডি, তারপরে দ্বিধুরামক। এই দ্বিধুরামক কি, দ্বিধুরামক এইখান থেকে কিন্তু পরীক্ষায়, মানে 2025 সালের জুন মাসে যে নেট পরীক্ষা হয়েছিল তাতে প্রশ্ন চলে এসছে। দ্বিধুরামক আর কিথারা, আমরা সাধারণত মহাকাব্য, ট্র্যাজেডি, কমেডি, বাঁশি বাজানো এগুলো সম্পর্কে পরিচিত, কিন্তু অনেকেই দ্বিধুরামক কাব্য এবং কিথারা সম্পর্কে কিন্তু জানি না, জেনে নিতে হবে। দ্বিধুরামক কাব্য কি, এটা হলো গীতি কবিতা। এই গীতি কবিতার মূল বিষয় কি, গ্রিক দেবতা, আমি খুব সংক্ষেপে লিখবো, ঠিক আছে, গ্রিক দেবতা বাখাস, এই বাখাসের থেকে প্রশ্ন এসছে, বাখাসের জন্মকাহিনী অবলম্বনে রচিত। ঠিক আছে, প্রশ্ন কি এসেছিল যে দ্বিধুরামক কাব্যে গ্রিক কোন দেবতার জন্মকাহিনী অবলম্বনে রচিত, এইরকম একটা প্রশ্ন ছিল, সেখানে উত্তর হতো বাখাস। কিথারা কি, কিথারা কিন্তু এক ধরনের বাদ্যযন্ত্র। আসতেই পারে পরীক্ষায়, আবার একটা সময় ঘুরিয়ে দিতে পারলো যে দ্বিধুরামক কাব্যের মূল বিষয়বস্তু গ্রিক দেবতা বাখাসে, বা গ্রিক দেবতা বাখাস দিল না, অন্য কোনো গ্রিক দেবতা আপোল্লোর জন্মকাহিনী দিয়ে দিতে পারে, বা গ্রিক দেবতা ডিওনুসুসের জন্মকাহিনী। কিন্তু তোমাদের আসলটা জেনে নিতে হবে যে দ্বিধুরামক কাব্য গ্রিক দেবতা বাখাসের জন্মকাহিনী। ঠিক আছে,
আমরা গ্রন্থের মধ্যে মানে অনুকরণের মাধ্যম এর মধ্যে প্রবেশ করব। এইখানে অ্যারিস্টটল বলছেন যে কেউ কেউ অনুকরণ করে নৈপুণ্যের সঙ্গে, কেউ বা নিতান্ত অভ্যাসের বশে, কেউ কখনো বলছেন রূপ বা রঙের সাহায্যে অনুকরণ করে, কখনো কণ্ঠস্বরের সাহায্যে করে, ঠিক আছে। কিন্তু আবার এবার বলছেন যে তিনি যেই সব অনুকরণের কথা বলছেন, তিনি ইতিমধ্যে কোন কোন অনুকরণের কথা বলেন, মহাকাব্য, ট্র্যাজেডি, কমেডি, দ্বিধারামক কাব্য, বাঁশি বাজানো, কিধারা বাজানো, এগুলোই তো বলেন। বলছে এরা কিসের অনুকরণ করছে, এরা আবার কিসের মাধ্যমে অনুকরণ করছে, সেখানে বলছে প্রথমে ছন্দ, এই ক্রমটাও তোমরা মনে রাখবে। তারপরে যার কথা বলছে সেটি হলো ভাষা, ছন্দ, ভাষা, এবং তারপরে গিয়ে বলছেন সুর, আর তারপরে গিয়ে বলছেন এদের সমাহারে, কখনো এদের সমাহারে, অর্থাৎ ছন্দ, ভাষা, সুর সমস্ত কিছু সমাহারে। এই জায়গাটা আমি বললাম কেন গুরুত্বপূর্ণ, কারণ আর একটু পরে তোমরা বুঝতে পারবে এখানে ট্রামগুলো পাল্টে যাবে, একটা ট্রাম পাল্টে যাবে। এইবার তিনি বলছেন যে তাহলে ছন্দ, ভাষা, সুর এদের সমাহারে। এরপর তিনি আরেকটি কথা বলছেন যে যেমন কিথারা বাজানোতে, বাঁশি বাজানোতে, পাইপ বাজানোতে কিসের অনুকরণ করা হয়, সেখানে ছন্দ এবং সুরে। কিন্তু নৃত্যশিল্পী বা নর্তকেরা কিন্তু বলছে সুরের কোনো প্রয়োজন হয় না। উনি বলছেন সেখানে ওদের কি প্রয়োজন, বলছে নৃত্যশিল্পীদের বলছে ছন্দের প্রয়োজন, দেহভঙ্গি মানে ছন্দময় দেহভঙ্গির সাহায্যে তারা কি কি অনুকরণ করে, অনুকরণ বলতে কি কি সৃজন করে, এই জায়গাটা গুরুত্বপূর্ণ। বলছেন আমি নৃত্যশিল্প দিলাম, নৃত্যশিল্পীরা ছন্দময় দেহ ভঙ্গির সাহায্যে কি কি অনুকরণ করে তার ক্রমটা গুরুত্বপূর্ণ। প্রথমেই হলো উনি ছন্দের কথা বললেন, তারপরের কথা বললেন ও ছন্দ নয়, তিনি প্রথমে বললেন চরিত্রের কথা, তারপরে তিনি বললেন অভিজ্ঞতার কথা, এবং তারপরে তিনি বলছেন ঘটনার কথা। তাহলে নৃত্যশিল্পী ছন্দময় দেহভঙ্গির সাহায্যে অনুকরণ করছেন প্রথমে চরিত্র, তারপরে অভিজ্ঞতা, তারপরে ঘটনা, ঠিক আছে। এরপরে তিনি বলছেন যে এমন একটি শিল্প আছে, এই জায়গাটা ভীষণ ইন্টারেস্টিং, বলছে এমন একটি শিল্প আছে যেখানে কখনো অনুকরণ করা হয় পদ্যে, কখনো গদ্যে, কখনো এক ধরনের ছন্দে, তারপরে কখনো বা একাধিক ছন্দে, কিন্তু সেই শিল্পটার নামকরণ হয়নি। আসলে এখানে তিনি কি বলতে চাইছেন বলতো, সাহিত্যের কথা। সাহিত্য আমরা তো জেনে গিয়েছি, এখন তো সাহিত্য সব তো আমাদের কাছে তৈয়ার করা জিনিস রয়ে গিয়েছে। সাহিত্য, এই যে সাহিত্য, এই প্রতিশব্দটা তখনও গ্রিক সাহিত্যে আসেনি। তিনি এই সাহিত্য, আমরা সাহিত্য বলতে কি বুঝি, আমাদের বাংলা সাহিত্যে কবিতা রয়েছে, নাটক রয়েছে, গল্প, উপন্যাস ইত্যাদি। সেই কবিতা, গল্প, নাটক, উপন্যাস কেমন হয়, কখনো তার বিষয় বিশেষার কোনোটা প্রেমের হয়, কোনোটা ভীষণ হাসির মজার হয়, কোনোটা আবার গুরুগম্ভীর, কোনোটা আবার অপরাধমূলক হয়, কোনোটা রাজনৈতিক হয়, ঠিক আছে, সমস্ত কিছু একটা মিশে। এইবার উনি বলছেন এমন একটা শিল্প আছে যার নামকরণ হয়নি, যেখানে কখনো অনুকরণ করা হয় পদ্যে, কখনো এক ধরনের ছন্দে, কখনো একাধিক ছন্দে, ঠিক আছে। এবার তার মধ্যে কি কি আছে, অর্থাৎ এর মধ্যে যে মজার জিনিস আছে, গুরুগম্ভীর জিনিস আছে, সেটার বোঝানোর জন্য তিনি উদাহরণ দিয়েছেন। এই জায়গাটা গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসার ভীষণ সুন্দর জায়গা আছে। এবার উনি বলছেন যেমন এখানে অনুকরণ করা হচ্ছে কখনো সুফ্রন, এই যে সোফ্রন ও জেনারক্স, বলছে জেনারক্সের মাইমস, সোফ্রন ও জেনারক্সের মাইমস আমাদের জেনে নিতে হবে যে সোফ্রনকে, জেনারক্সকে, ঠিক আছে। সোফ্রন হলো পিতা, জেনারক্স পুত্র, এদের বাড়ি কোথায়, সিরাকুজ, হাতটা আমি এমনি বলছি বাড়ি, এরা সিরাকুজের অধিবাসী। আর মাইমস কি, মাইমস হলো মজার ঘটনা বা চরিত্র, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। মাইমস কি, এখান থেকে প্রশ্ন আসার ভীষণ একটা ব্যাপার রয়েছে, মজার, তাহলে মজার ঘটনা বা চরিত্র। তাহলে কি কি প্রশ্ন এই জায়গা থেকে আসতে পারে, নেট যদি একটা স্টেটমেন্টের প্রশ্ন দিয়ে দিল যে জেনারক্স ও তার পুত্র সোফ্রন মাইমস রচনা করেছিলেন, এটা কি সত্য হবে, ভুল? কারণ সোফ্রন হলো পিতা, জেনারক্স হলো পুত্র। বা এরকম প্রশ্ন হতে পারে যে বলছে জেনারক্স এবং সোফ্রন সিরাকুজের অধিবাসী ছিলেন, সত্য হবে। বা এরকম যে মাইমসের রচয়িতা কারা, অনেকগুলো অপশন দিল, কোথাও দিল যে সক্রেটিস, অপশন এ সক্রেটিস, তারপরে অপশন বি আইসকুলাস, তারপরে খাইলেমন, আর একটা অপশন দিল যে
সোফরন এবং জেনারক্স, এরকমও দিতে পারে। ঠিক আছে, এবং মাইনাস কি মজার মজার ঘটনা বা চরিত্র। এখান থেকেও নানাভাবে অপশন দিতে পারে, যে মজার মজার কাহিনী দিল, কিন্তু যেই শব্দটা ব্যবহার হয়েছে সেটা দিয়ে উত্তর হবে, মজার মজার ঘটনা এবং মজার মজার চরিত্র। ঠিক আছে, এইভাবে এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে। এরপরে উনি বলছে যে, তিনি তো বললেন এই কথাটা, তারপরে অ্যারিস্টটল কি বলছেন? তিনি বলছেন অবশ্য এখন এমন একটা সময়, তখন এমন একটা অবস্থা ছিল যে পদ্যের যে মানে কারোর যে অনুকরণ করার অর্থাৎ সৃজনী ক্ষমতা আছে বলেই যে তাকে কবি বলা হচ্ছে তা নয়, একদমই নয়। বলছে কেউ যদি পদ্যে বলছে চিকিৎসাবিদ্যা কিংবা প্রাকৃতিক বিজ্ঞানও যদি লিখে দেয়, তবুও তাকে মানে লোকে প্রথাবশত কবি বলে ফেলবেন, কিন্তু সেটা তো ঠিক নয়। এবং সেখানে তিনি উদাহরণ দিচ্ছেন, এই জায়গাটাও ভীষণ গুরুত্বপূর্ণ, এটাও প্রশ্ন আসার মতো। এবার বলছে হোমার, তিনি দুটো নাম বলছেন, একটা হলো হোমার আর একটা হলো এমপেডোক্লেস। হোমারকে এই সম্পর্কে আমাদের সকলের জ্ঞান আছে, হ্যাঁ, কিন্তু এই এমপেডোক্লেসকে আমরা অনেকেই চিনি না। বলছে যে লোকে মানে প্রথাবশত কবি আখ্যা দিয়ে দিচ্ছে পদ্যে কিছু লিখলে। বলছে এদের মধ্যে একজনকে কবি এবং একজনকে বিজ্ঞানী বলাই সঙ্গত। এবার হোমার আমরা জানি তিনি অন্ধকবি, তিনি গ্রিক এবং গ্রিক ইলিয়াড ওডিসি মহাকাব্য লিখেছে। আর এমপেডোক্লেসকে একে কিন্তু উনি বিজ্ঞানী বলতে চাইলেন, বলছে বিজ্ঞানী বলেও অসঙ্গত হবে না। এমপেডোক্লেস কি করেছিলেন? ষটপদী পদ্যে, ভীষণ গুরুত্বপূর্ণ, ষটপদী পদ্যে, এটা কিন্তু নেট আলাদা করে দিয়ে দিতে পারি, হ্যাঁ। ষটপদী পদ্যে তিনি দার্শনিক ও ধর্মীয় তত্ত্ব লিখেছিলেন। ঠিক আছে, দার্শনিক ও ধর্মীয় তত্ত্ব। এখান থেকে কেমন প্রশ্ন আসতে পারে? যে প্রথমত আসতে পারে যে অনুকরণের মাধ্যম অধ্যায়ে অ্যারিস্টটল বলেছেন এদের মধ্যে একজনকে কবি এবং একজনকে বিজ্ঞানী বলায় সঙ্গত। এখানে কাদের কথা বলেছেন? অপশন এ দিয়ে দিল হোমার এবং এমপেডোক্লেস, অপশন বি দিয়ে দিল যে আইসকুলস এবং জেনারক্স, অপশন সি দিয়ে দিল কার কথা বলতে পারি, থাইরেমন এবং সোফরন, আর অপশন সি কোনোটি নয়। তাহলে আমাদের জানতে হবে। আবার আরেকটা প্রশ্ন আসতে পারে যে এমপেডোক্লেস কি রচনা করেছিলেন, এইরকম আরো যদি কঠিন করতে চাই যে দার্শনিক এবং ধর্মীয় তত্ত্ব তিনি কি মানে কোন পদ্যে লিখেছিলেন? ষটপদী পদ্যে। ঠিক আছে, এই ষটপদীর ছন্দে কিন্তু বা পদ্যে তিনি কিন্তু লিখেছিলেন। এই ষটপদীটা কিন্তু তোমরা ভালো করে মনে রেখো। তারপরে উনি বলছেন এবার অ্যারিস্টটলের মতে এমন একজন কবি আছেন যিনি মানে বিভিন্ন একাধিক ছন্দে, বলছে একাধিক রকম ছন্দের সমাহারে মানে লিখেছেন, তার নাম কি? খায়রেমান। এই যে খায়রেমান, বলছে খায়রেমান তার বলছে কেন্টাউন নামক রাপসোদিতে কেন্টাউন মানে এই সমনেক ছন্দের সহকারে মানে অনুকরণ করেছেন, কিন্তু কেন্টাউন নামক রাপসোদি। ঠিক আছে, এইখানে অনেকগুলো বিষয় আমাদের জানতে হবে। প্রথমত খায়রেমান কি কি লিখেছিলেন? বলা হচ্ছে তিনি ট্র্যাজেডি বা রাপসোদি লিখেছিলেন। আচ্ছা, রাপসোদি লিখেছিলেন। কেন্টাউর কি? বলা হচ্ছে এটা মহাকাব্য কিংবা নাটক। রাপসোদি কি? ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষা একদম ভীষণভাবে আসার মতন। রাপসোদি কি? কাকে রাপসোদি বলবো? রাপসোদি হলো যখন কোনো মহাকাব্যের অংশ বিশেষকে আবৃত্তি করা হবে। বলছে তাহলে মহাকাব্যর অংশ বিশেষ, যেমন আমরা উদাহরণ দিতে পারি যে আমাদের রামায়ণ, সেই রামায়ণের বনবাস পালা বা সীতাহরণ, ওই জায়গাটাকে নিয়ে সেই অংশটাকে নিয়ে আবৃত্তি করা হলো, তখন তাকে বলা হবে মানে গ্রিক ভাষায় তাকে রাপসোদি বলা হবে। তাহলে এরকম প্রশ্ন করতে পারে যে একজন রাপসোদি রচয়িতার নামকে, সেখানে অপশন দিয়ে দিল খায়রেমান, অপশন দিয়ে দিল আইসকুলাস, অপশন দিয়ে দিল ইউরিপিডিস, এরকম নানা রকম অপশন তারা দিয়ে জেনারক্স দিয়ে দিল। ঠিক আছে, তাহলে জানতে হবে রাপসোদি রচয়িতার নাম আমরা একজনের নামে পাচ্ছি, তার নাম খায়রেমান। এবং খায়রেমান কি রচনা করেছিলেন প্রশ্ন আসতে পারে? কেন্টাউর। এবার সেখানে অপশন দিয়ে দিল, নানা রকমের অপশন দিয়ে দিল, বা এরকমও আসতে পারে যে কেন্টাউর কে রচনা করেছিলেন। অপশন এ খায়রেমান, অপশন বি আইসকুলাস, অপশন সি জেনারক্স, তারপরে সোফরন, এইরকম নানা রকমের অপশন কিন্তু তারা দিয়ে দিতে পারে। এই জায়গাটা ভীষণ গুরুত্বপূর্ণ। এই রাপসোদি কি? খায়রেমান কি রচনা করেছিলেন এবং
সেই এই জায়গাটাই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এইবার অ্যারিস্টটল বলছেন, তিনি তো কিছু কিছু অনুকরণের কথা বলেন, অর্থাৎ মহাকাব্য, ট্র্যাজেডি, কমেডি ইত্যাদির কথা বলছে। এরা কি কি অনুকরণ করছে, বলছে কিসের মাধ্যমে অনুকরণ করে, মানে কি কি মাধ্যমে সৃজন করছে। আমরা একদম প্রথমে কি কি পড়েছিলাম, ছন্দ, ভাষা, সুর বা কখনো এদের সমাহারে। এখানে কিভাবে কথা পাল্টে নিচ্ছেন দেখো। ইনি বলছেন ছন্দের কথা রাখছেন, ভাষার কথাও রাখছেন, কিন্তু সুরটা পাল্টে বলছেন মৃত ছন্দ। ঠিক আছে, এই জায়গাটা একটু মনে, এইরকম অসংখ্য অসঙ্গতি রয়েছে। তারপরে একদম পোয়েটিক্সের একদম মানে অনুকরণের মাধ্যমে শেষ যে লাইনটি, সেটি আমি এখানে লিখে রেখেছি। কেন লিখেছি সেটাও বলছি, যে বিভিন্ন শিল্পের মধ্যে পার্থক্যর কারণ হলো অনুকরণের পদ্ধতি। এইবার নেট কিন্তু খুব সহজ প্রশ্ন তো করে না, বেশ কঠিন কঠিন প্রশ্ন করে। এইখান থেকে প্রশ্ন, এখানে আমি বেশ 3টি বাক্য 3টি অধ্যায় লিখেছি। মানে বলো তো কেমন আসলো, যে ক স্তম্ভ খ স্তম্ভ করে দিল, এক পাশে অধ্যায়গুলোর নাম দিয়ে দিল, যেমন অনুকরণের মাধ্যম, অনুকরণের বিষয়, অনুকরণের রীতি, অনুকরণের রীতি না অনুকরণের পদ্ধতি। ঠিক আছে, 3য় অধ্যায়ের নাম অনুকরণের পদ্ধতি। এবার আরেক পাশে দিয়ে দিল তোমার ওই প্রত্যেকটি অধ্যায়টাতে একটা একটা করে লাইন তুলে দেবে। এবার নেট কি আর সেই রকম লাইন তুলবে যে তুমি সঙ্গে সঙ্গে বুঝে যাবে না, এমন লাইনই সে বেছে বেছে তুলবে যে তোমার মনে হবে এই অধ্যায়ও তো এইরকম এই লাইনটা দেখছিলাম, তোমার মাথা ঘুরবে। এবার তুমি ভাবো তো, যদি বিভিন্ন শিল্পের মধ্যে পার্থক্যের কারণ হলো অনুকরণের পদ্ধতি, এই অনুকরণের পদ্ধতি এটা দেখার পর তোমার মনে হবে না এটা অনুকরণের পদ্ধতি বলে যে অধ্যায়টি তার লাইন, এর জন্যই কিন্তু আমি এটা লিখেছি। এই দেখো, এই যে এইটা দেখো, বিভিন্ন শিল্পের মধ্যে পার্থক্যের 3য় কারণ হলো এদের অনুকরণ পদ্ধতি, এটা কিন্তু 3য় অধ্যায়ের লাইন। তো এই জায়গাটা আমি এর জন্য ইম্পর্টেন্ট, আমার মনে হয়েছে এই জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, এটা কিন্তু প্রথম অধ্যায় অর্থাৎ অনুকরণ মাধ্যমে একটা বাক্য। আজকের আলোচনা এই পর্যন্তই, যা যা প্রশ্ন আসার মতন সমস্তটাই আলোচনা করলাম। এবার তোমাদের জন্য একটা বিশেষ ঘোষণা রয়েছে বা বিশেষ কথা রয়েছে। তোমরা যদি আমাদের সঙ্গে ইউজিসি নেট এবং WB সেট পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাও, তাহলে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের অ্যাডমিশন চালু হয়ে গেছে, আমাদের ক্লাস জুলাই মাসের লাস্ট উইক বা আগস্ট মাসের ফার্স্ট উইকের মধ্যে শুরু হতে চলেছে। এখানে পেপার 1 এবং পেপার 2 বাংলা সহকারে আর কি কি পড়ানো হবে, কত টাকা ফিস দিতে হবে, কদিন ক্লাস হবে, কটার সময় হবে, কোন ফোন নাম্বারে যোগাযোগ করবে ইত্যাদি সমস্ত কিছু জানার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সটা তোমরা ফলো করো। ঠিক আছে, আজকের আলোচনা এই পর্যন্তই।